গল্প হল রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদক। আমার স্ত্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না। তখন প্রভার মাতাকে লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম। তখন কেবল প্রভার খেলাটুকু হাসিটুকু দেখিয়া তাহার আদর কথা শুনিয়া এবং তাহার আদরটুকু লক্ষ্য করিয়া থাকিতাম। যতক্ষণ ভালো লাগিত নাড়াচাড়া করিতাম, কান্না আরম্ভ করিতাম এবং মরা হয়ে সমর্পণ করিয়া তাহার মধ্যে বহু চিন্তা ও চেষ্টায় মানুষের তুলিয়া করিতে হইবে এ কথা আমার মনে আসে নাই। অবশেষে অকাল আমার স্ত্রীর মৃত্যু হইল। একদিন মায়ের কোলে হইতে হাসিখানা মেয়েটি আমার কোলের কাছে আসিয়া পড়ল, তাহাতে বুকে টানিয়া লইল। কিন্তু মাতৃহীন দ্বিগুণ স্নেহ পালন করা কর্তব্য আমার বেশি চিন্তা করিয়াছিল না। পত্নীহীন পিতাকে পরম যন্ত্র করিয়া তার কর্তব্য এটিকেই যে বেশি অনুভব করিয়াছিলাম আমি ঠিক বুঝিতে পারিলাম না। কিন্তু 6 বৎসরের বয়সে হইতেই যে গিন্নিপনা আরম্ভ করেছিল, বেশি দেখা গেল এইটুকুনি তাহার বাবার একমাত্র মেয়ে ওইভাবে হইবার চেষ্টা করিয়াছিল। আমি মনে মনে তাহার হাতে আত্মসমর্পণ করিলাম। দেখিলাম যতই আমি অসহায় বইয়া থাকে, দেখিলাম নিজের কাপড়টা ছাতা দ্বারা পরিয়া থাকে, এমন ভাব করিয়া থাকে যাই ওদিকে হস্তক্ষেপ করিয়া বসে থাকে। আমার এতখানা এগুলো আমি ইতিপূর্বে কখনো দেখাই পাই নাই। এই খাওয়াটা পাইয়ার বিছানায় সমস্ত দিন বড় আনন্দ হয়েছে। কেবল ধারাপাঠ এবং পদপাঠ প্রথম ভাগ অধ্যয়নের সময় ইতিবাচক কিঞ্চিৎ সংকেত করিয়া তুলিয়া হইত। আমার মাঝে মাঝে ভাবনা হইত বিবাহতে অনেক অর্থের অবস্থা, কিন্তু আমার এত টাকা কোথায়? মেয়েকে এত সাধ্য মতো লেখাপড়া শিখিয়াছিল, কিন্তু এত পরিপূর্ণ মূর্খর হাতে পড়িলে কী দশা হইবে? উপার্জনে মন দেওয়া ভালো। গভর্নমেন্ট অফিস চলিয়া গেলে চাকরি করিবার বয়স গেছে, কি অন্য অফিসে প্রবেশ করিয়া ক্ষমতা নাই। অনেক ভাবিয়া বই লিখিয়া লাগিতাম। বাঁশের নল ফুটো করিয়া তাহাতে তেল মাখানো হতো না, জল রাখা হতো না। তাহার ধারাশক্তি মূল্যই থাকবে। তাহাতে সংসারের কোনো কিছুই হয়নি। এ ফু দিয়া বিনা বাড়িতে বাঁশি বাজানোই ভালো। আমি স্থির করিলাম যে সংসারের কোনো যে হতভাগ্য বুদ্ধি খেলা হইতে পারে, নিশ্চয়ই ভালো করে বই লিখিবে। সেই সাহসে একখানা নিজে লিখিলাম। লোকে ভালো করিয়া বলিল, রঙ্গভূমিতে অভিনয় করিতে গেল। সাহস দয়েছে প্রস্তাব পাইয়া এমন বিপদে পড়ে এমন প্রহসন দেখিয়া পারি নাই। সমস্ত দিন ব্যাকুল চিত্তের মুখে প্রহসন করিতে লাগিলাম। প্রভা আসিয়া আমাকে সেহ সাহায্য করিল। আবার হইতে পারে আমি হুকুমেই বলে, তুমি এই যা, এখন যা, বিরক্ত করিস নে। বালিকার মুখখানি বোধ করিয়া ফুসফাতে নির্বাপেতে প্রদীপে আরো অন্ধকার হইয়া গিয়েছিল। তখন সে অভিমান করে হৃদয়ে নীরবে ঘরে বাহির হইয়া গেল। আমি জানিতাম না। দাসীকে তাড়াইয়া দিল। ঠাকুরানীকে মারতে হইল। ভিক্ষুককে শুরু করিয়া ভিক্ষা করিতে আসিয়া তাহাকে লাঠি দিয়া তাড়া করে। পার্শ্বপথে বসেই তাহার আমার ঘরে হইতে যখন কোনো নিরীহ প্রান্ত জানলার কাছে বসিয়া আমার কাছে পথ জিজ্ঞাসা করে, আমি তাহাকে নাম করে একটা প্রহসন করিয়াছিলাম। এই আমি খুব একটা মজার প্রহসন লিখিতেছিলাম, কিন্তু যতটা মজায় যতটা যশ হইয়াছিল সেই পরিমাণ টাকা কিছুই হয় নাই। তখন টাকার কথা মনে আসে নাই। এদিকে প্রভাত যোগ্য করিয়া পাত্রগুলি অন্য ভদ্রলোকের কন্যা দেয় মোচনের করবার কোনো গোকুল বাড়িতে বাড়ি গেছে, তাহার বললে খেয়াল করে নাই। পেটের যাতে না ধরে চৈতন্য হইবে না, এমন সময় বললো জুটিয়া গেল। আজকে যখন বললো আমি কাগজ কলম বার করিয়ে তাহার বেতন ভাগই সেই সম্পদা করে স্বীকার করে দিয়েছিলাম। দিনকতক এখানে প্রতাপে সহজ করিয়া রাখিলাম। বাড়িতে লোকেরা আমাকে অনুসঙ্গ করিয়া দেখেছে। আপনাকে সেখান থেকে দুর্বেদ বলিয়া বোধ করিত। যাহার চাহিদার পাখিতে গ্রামের জমিদার ভারী দাদাদালি ছিল। পূর্বের এই কথায় লাঠালাঠি হইত। এখন উভয় পক্ষে ম্যাজিস্ট্রেটের নিকটে মূল্য দিয়া লাঠি বন্ধ করিয়া কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী লুঠে করিয়া স্থান নিয়েছিল। সকলেই বলে আমি ভদ্রমর্যাদা রক্ষা করিয়াছি। আমার লেখার জ্বালায় অগ্রমে মাথা তুলিয়া থাকিতে পারি না। তাহাদের জাতিকুল পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে আদ্যপান্ত মীমাংসা করিতে হইতে যে এই সময়টা ছিল বেশ ভালো হইয়াছে। মুখে সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল। অর্ধে পিতৃপুরুষদের প্রতি লক্ষ্য করা গেছে একটা মর্মান্তিক বাক্যলেশ ছাড়িলা। আর সমস্ত জনহীন হাসিতে হাসিতে বাঁকা ফুলের বিদীর্ণ হইতে যাইত। বড় আনন্দ হইছিল। অবশেষে বলে একখানা কাগজ বাহির করো, যে কোনো কথা চলিবে না, এবং উৎসাহ অবিশ্রান্ত করিয়া ভাষায় গাল দিয়ে ছাপার অক্ষরগুলি পর্যন্ত চোখের চমকে চিৎকার করিতে থাকিত। এই যে 2 গ্রামের লোকই তাহাকে কথা
খুব স্পষ্ট বোঝাতে পারলাম না। আমি যেই যেখানে চির অভ্যাসে মজা হয়েছে, আমি যেখান থেকে সম্পাদককে জিজ্ঞেস করেছিলাম আজকে আমি বুঝতে পারি নাই মর্মটা কি। তার ফলে হলো এই যে জিতরা হইলে মানুষের মনে আমার দৃঢ় চর্চাকে দায়ে যথার্থ ভালো জিনিস সৃষ্টি করে। এখন উপহাস নাহে বলে মনুষ্য বংশের যেমন স্বরূপ বিদ্রুপ করিতে থাকে, কিন্তু মনুবংশেরা হনুবংশীদের তার করিয়া কখনো কৃতকার্য হয় নাই। সুতরাং সুরুচিকে তাহাকে দন্তলেশ করিয়া সেবা করিল। আমার প্রভু আমার মতো তেমন সমাধান করিতে পারিল না। সর্বস্থলে আমার কোনো সম্মান নাই। পথে বাহির হইলে লোকে গায়ে আলাপ করিতে বসে নাই, এমনকি আমাকে দেখিয়া কেউই হাসা আরম্ভ করিয়াছে। ইতিমধ্যে আমার প্রাণের কথা লোকে সম্পূর্ণ ভুলিয়া গিয়াছে। হঠাৎ বোধ হইল আমি যেন একটা দেশলাইয়ের কাঠি, মিনিট খানেক জ্বালার পরে একবারে শেষ পুড়িয়া গিয়াছে। মন এমন নিঃসঙ্গ হইয়া গেল, মাথা খুলিয়া লেখা বাহির হইল না। মনে হইতে লাগিল সে বাঁচিয়ার কোনো সুখ নাই। প্রভু আমাকে ভয় করে। আমি তোমাকে সাহস করিয়া সে বুঝিতে পারিছি যে মজার কথা লিখিতে পারে এমন মাটির পুতুল ঢের ভালোই সঙ্গী। একদিন দেখা গেল আমাদের আর জমিদারকে ছাড়িতে পারবে না। গোটা কথা অত্যন্ত কুস্থির দেখাতো। আমার পরিচিত বন্ধুকে একা একা সকলকে কাগজখানা লইতে হাতে আমাকে শুনিতে পাইয়া গেল। কেউ বলে ইহা বিষয়ে যেমন করেই হোক ভাষায় বাহাদুরি আছে, অর্থাৎ গালি দিয়েছে, তাহা ভাষা দেখিয়াই পরিষ্কার বোঝা যায়। সমস্ত দিন ধরিয়া বিশ্বজন করে এই কথা শুনিলাম। আমার ব্যবসায় বাগান ছিল না। সন্ধ্যাবেলায় নির্বাপিত পৃথিবীতে চিনতে এইখানে একাকী বেরিয়েছিলাম। পাখির নিরে ফিরে আসিয়া যাহার কলবর করিতেছিলাম। আজকে আমি সন্ধ্যাকে সমর্পণ করেছি, তখন বুঝিতে পারিলাম পাখিদের মধ্যে লেখা রুচি লইয়া তর্ক করে নাই। মনের মধ্যে কেমন ভাবেছে কি উত্তর দেওয়া যায়। বদ্ধতা তাহার বিশেষ অনুরোধ করে যে সকলকে তাহার বুঝি অবদ্ধতার ভাষার অপেক্ষা কিছু পরিচয়, তাই ভাবলেন যে সেই রকমভাবে মুখে জবাব দিতে লাগবে, কিছুই মানিতে পারবে। এমন সময় সন্ধ্যায় অন্ধকারে একটা পরিচিত ক্ষুদ্র কণ্ঠস্বর ভাসিতে দিল। তাহার পরেই আমার করতালি এমন কোমল উষ্ণ স্পর্শে অনুভব করিতে লাগিলাম, এমন উদ্বেলিত অন্যমনস্ক ছিলাম যে সেই মুহূর্তেই স্বর ও সেই স্পর্শে জানে আর ভুলতে পারিনি। কিন্তু এক মুহূর্তে পরে আমার কর্ণ জাগৃত করল এবং সেই সুস্পষ্ট আমার করতালি সজীব বোধ হয়ে উঠেছে। বালকে একবার আস্তে আস্তে বুঝে যাচ্ছে যে মৃদু স্তরে ডাকিছিল। কোনো উত্তর না পাওয়ার জন্য তুলিয়া একেবারে আপনার কোমল কপাল হয়ে বুঝিয়া থাপা ধীরে ধীরে ঘিরে ফিরে এসেছি। বহুদিন পর আমাকে এমন করিয়া ডাকে এবং সেখান থেকে আসিয়া আমাকে এতটুকু আদর করে নাই। আজকে সেই পথে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। কিছু দূর পরে গিয়ে দেখিতে একটা প্রভা বিছানায় শুইয়া আছে। করিয়ে সেখানে বিছিন্ন নয়নে বললে দিন শেষের পড়া ফুলের মতো তাকে মাথার হাত দিয়া বলে উষ্ণ লাগে, উত্তাপ্ত বিশেষ কপালে শিরা দাপ করে জলে। বুঝতে পারিলাম কলকাতায় আসা রোগের তাপে কখনো বিস্মিত হইয়া হৃদয়ে বিচারতে আরম্ভ করিয়া যখন বলল আজকে তুমি একটা জবাব দাও, বাসে আমি তোমাকে কোনো কথা বুঝতে পারিলাম না। করতালির মধ্যে হস্ত লইয়া গিয়েছিলাম, চুপ করিয়া শুনিলাম এবং সে জবাব দিল না। আর মানে কোনো সুখ নাই। বালিকার মতো মাথা ছিল, তাহাকে করিয়া টানে রেখেছিলাম। আজ তাহার বিনতায় অত্যন্ত আত্মসমর্পণ করিয়া তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প হল রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদক। আমার স্ত্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না। তখন প্রভার মাতাকে লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম। তখন কেবল প্রভার খেলাটুকু হাসিটুকু দেখিয়া তাহার আদর কথা শুনিয়া এবং তাহার আদরটুকু ব্যক্ত করিয়া থাকিতাম।